নতুন বাসায় এসে একটু একটু করে কাজ যত দ্রুত গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক ততটাই সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তো প্রতিদিনই ভাবি আজকেই হয়তো কাজটা শেষ হয়ে যাবে, বাসা গোছানো শেষ হবে, কিন্তু তখনই দেখি নতুন কাজ এসে আমার কাঁধে জুটে যায়। তো আসলে এটাই হচ্ছে। যাই হোক, কয়েকদিন আগে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম নতুন বাসার জন্য টুকিটাকি কিছু ফার্নিচার বানাতে দিয়েছি, আর সেই ফার্নিচারগুলোই চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা ছোটোখাটো ফার্নিচার বানাতে দিয়েছিলাম। তো এর বাইরেও আরও কয়েকটা ফার্নিচার দিয়েছি, সেগুলো এখনও কমপ্লিট হয়নি। সেগুলো আসলে ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার সংসারে যতটুকু আছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ হয়ে যায়। তারপরও দেখবেন প্রয়োজনের কখনো শেষ হয় না, সব সময় কিন্তু কম বেশি প্রয়োজন লেগেই থাকে। তো যাই হোক, মোটামুটি এই যে ফার্নিচারগুলো আসছে, কিন্তু এই ফার্নিচারের কাজের সাথে সাথে আমার এত পরিমাণে কাজ জমা হয়ে আছে যে আমি চাইলেও এখন এই ফার্নিচারগুলো সুন্দর মতো করে সেট করা পুরাটা দেখতে পারবো না। এখনই আমাকে একটু বেরোতে হবে, যেহেতু খুব দ্রুত চাচ্ছি যে আমার নতুন যে ছোট্টখাটো একটা শপ নিয়েছি সেই শপের কাজটা শেষ করতে হবে। জানুয়ারির 1 তারিখে যেহেতু উদ্বোধন করতে চেয়েছি, যার জন্য অনেকটা কাজ কিন্তু জমে আছে, যে কাজগুলো একদমই শেষ করতে পারিনি। তো সেই কাজের জন্য একটু দৌড়াদৌড়ি করা লাগছে। তো ওখানে একটু যাব, তারপরে বাইরে একটু কাজ আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে যাব। তো এখানে আমি একটু করে ভিডিও করছিলাম আর তামিমকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম কোনটা কোথায় রাখবো। তো যাই হোক, আসলে আজকে যেহেতু কাজের অনেকটা প্রেশার, যার জন্য পুরো বাসাটা যেভাবে আমি গোছাতে চেয়েছি ওভাবে হয়তো গোছাতে পারবো না। আমার বাসায় ফার্নিচার থেকে শুরু করে টুকিটাকি অনেকগুলো পার্সেল এসে জমা হয়ে আছে, কিন্তু সেই পার্সেলগুলো একদমই ওপেন করে আপনাদের সাথে শেয়ার করব বা বাসাটা পুরোপুরি যে ফাইনালি গুছিয়ে নিব সেটা কিন্তু এখনও পারিনি। প্রতিদিন মনে হয় এই তো বুঝি শেষ হয়ে গেল, কিন্তু শেষ হয় না। আসলে নতুন বাসায় আসলে পুরো বাসাটা মনের মতো করে গোছাতে বেশ সময় লাগে। তবে এই বাসাটাতে এসে আমার কেন যেন মনে হচ্ছে প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা জায়গা যত সময় মনোপুত না হচ্ছে তত সময় আমি একটু একটু করে জিনিস চেঞ্জ করতে থাকছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো করে সব কিছু গুছিয়ে নিতে পারি। তো ওখান থেকে কাজ গুছিয়ে বুঝিয়ে তামিমকে দিয়ে আমি আর ওর বাবা চলে গিয়েছিলাম, একটু শপের কাজ ছিল ওখানে। তো ওখানকার কাজটা শেষ করে আমরা চলে এসেছি গুলশান ডিসিসিতে। তো গুলশান গিয়েছিলাম বেশ কিছু বাজার করব, আর এই বাজার করার পেছনেও স্পেশাল কিছু কারণ আছে। আসলে আমার আজকের এই ভিডিওটা আমার লাইফের অনেক বড়, বলতে পারেন অনেক স্পেশাল একটা ভিডিও। এই ভিডিওটা আমি একদম শুরু থেকে এজন্য শেয়ার করছি, হয়তো একটা টাইম থাকবে এই ভিডিওগুলো আমি দেখব। তো আসলে কিছু কিছু স্মৃতি নিজের কাছে রেখে দিতে বা আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বাসায় গেস্ট আসবে, কারা আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, বড় একটা নন স্টিলের পাতিল কিনে এনেছি। আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না। এটা সাইজটাও আমি বলে দিচ্ছি, এটা 36 cm এর একটা পাতিল, আর এটার প্রাইস নিয়েছে 4000 টাকা। আর এটা নাকি খুব ভালো একটা ব্র্যান্ডের পাতিল। আসলে আমি নন স্টিলের পাতিল সম্পর্কে খুব বেশি ভালো কিছু বলবো না, কারণ আমার কাছে মনে হয় যত ভালো ব্র্যান্ডেরই নন স্টিলের পাতিল কেনা যাক না কেন কিছুদিন পর নষ্ট হয়ে যায়। তো আসলে এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত, কার সাথে মিলবে কি মিলবে না সেটা আমি জানি না। তো যাই হোক, গুলশান ডিসিসিতে গিয়েছিলাম, তখন গ্লাস কেনার কথা মনে ছিল না। আসলে এত পরিমাণে সিরামিকের বা কাচের জিনিসের বিজনেস করি আমি, তারপরেও দেখেন আমার বাসায় কেনার কিন্তু কোনো শেষ নাই। তো আসলে যখন মনে হচ্ছিল যে গ্লাস লাগবে, তখন আমার হাতে এতটুকু সময় ছিল না যে আমি আমার মতো করে গ্লাসগুলো কিনবো। আসলে আরএফএলে গিয়েছিলাম, কাছে যেহেতু ছিল, খুব চটজলদি 6টা গ্লাস কিনে নিয়ে এসেছি। এগুলোর প্রাইস পড়েছিল পার পিস 200 টাকা করে। আর এই যে দেখেন, এখানে ডাইনিংয়ের জন্য যে ট্রান্সপারেন্ট যে পেপার সেটাও নিয়ে এসেছি। তো টুকিটাকি যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে পাতিলটা সুন্দর করে ক্লিন করেছি। ক্লিন করে এখানে আমি বেশি করে মাংস রান্না করব। তো এই পাতিলটা মূলত নিয়ে এসেছি একটু রোস্ট পোলাও করব সেটার জন্য, কিন্তু ভাবলাম আগে আগে একটু গরুর মাংস বসিয়ে দিই। আচ্ছা, এবার আপনাদের সাথে শেয়ার করি আমার বাসায় কারা কারা আসবেন। তো আসলে আমার বাসায় আসবেন আমার 3 জন মামা শ্বশুর, মামি শাশুড়িরা আর মামা শ্বশুরদের ছেলে মেয়েরা।
আমার খালা শাশুড়িও আসবেন। তো বলতে পারেন যে আমার শ্বশুর বাড়ির একদম ভরপুর একটা পরিবার আজকে আমার বাসায় আসবে, যার জন্য সত্যি আজকের দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, বিশেষ করে আমার হাজব্যান্ডের কাছে। যেহেতু আমার হাজব্যান্ডের মা বাবা দুজনার কেউই বেঁচে নেই, আসলে মামা মামি খালা খালু ইনারা সব থেকে আপনজন। তো আসলে এর আগে কখনো এভাবে ঘটা করে ওনারা কখনো আসেনি। বিশেষ করে আমার দুই মামার শ্বশুর এর আগে আমার বাসায় আসেনি, এবারই প্রথম। আসলে যে জিনিসটা হয়েছে, যেহেতু আম্মু অনেক আগেই মারা গিয়েছে, আম্মু না থাকার জন্য ওভাবে আসলে গুছিয়ে যে আসা যাওয়া এটা ওভাবে করে হয়ে ওঠেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 21 বছর পরে হলেও বিবাহিত জীবনের বলতে পারেন একটা বড় পূর্ণতা পেল। যেহেতু অনেক গেস্ট আসবে, যার জন্য প্রস্তুতিটাও আমাকে আসলে ওভাবে নিতে হচ্ছে। যত রাতই হোক না কেন আমি চাচ্ছি যে একটু গুছিয়ে নেওয়ার জন্য। আর যেহেতু এখন শীতের বেলা খুব বেশি বড় না, যেহেতু দিনের বেলা বেশ ছোট সময়ের মধ্যে শেষ হয়ে যায়, এজন্য ভাবছি রাতেই একটু একটু করে সবকিছু গুছিয়ে রাখি। এখন রাত 1টা বাজে, রান্না করে ঘুমোতে কখন ঘুমোবো সেটাও জানি না। তবে যত সময় মাথার উপরে কাজ থাকবে একদমই ঘুম আসবে না। তোর বাবা আবার বলছিল একটু ঘুমিয়ে নাও, তারপরে প্রয়োজনে একদম ভোরে ভোরে উঠে করো। তা আমি বললাম যে একদমই আমি সময় পাবো না। আসলে আমার বাসায় যখন যে কোনো গেস্টই আসুক না কেন, একটু গরম গরম রান্না করে আমি খাওয়াতে পছন্দ করি। এগুলো করতে করতে সব সময় আমি লেট করে ফেলি, দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যায়। তো এবার ভেবেছি যে না, দুপুর 1টার মধ্যে আমি সমস্ত খাবার রান্না করে ফেলবো। যেহেতু কয়েক রকমের রান্না করতে চাচ্ছি, যার জন্য আর কি একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর আমি যে বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে ড্রেসটা চেঞ্জ করছি, কিন্তু হাতে যে ঘড়ি ছিল সেটা যে খুলবো সেইটুকু সময়ও আমার হাতে ছিল না, আর মনেও ছিল না। তো যখন কাজ করছি তখন আমি এটাই ভাবছি যে একটু যে ঘড়িটা খুলে রাখবো, সেই ঘড়িটা খুলে রাখারও সময় পাইনি। শুধুমাত্র জামাটা চেঞ্জ করে চলে এসেছি কাজ করার জন্য। যাই হোক, গরুর মাংস আর খাসির মাংস বসিয়ে এখানে যখন গুলশান ডিসিসিতে গিয়েছিলাম, আসার পথে একটু আগরাতেও গিয়েছিলাম, বলতে পারেন আজকে যত টুকিটাকি বাজার ছিল সব কিছু করে নিয়ে এসেছি। তো আগরাতে এখন যদি বেশি বাজার হয় তাহলে এরকম কার্টুনে করে দিয়ে দেয়। তো প্রয়োজনীয় কিছু বাজার করে নিয়ে এসেছি। এই বাজারগুলোই মোটামুটি যেটা যেটা লাগবে সেটা বের করে রেখে দিব, আর যেগুলো লাগবে না এভাবে করে কার্টুনে করে ক্যাবিনেটের মধ্যে রেখে দিব। আসলে এত কাজ গোছানোর ফাঁকে এগুলো কখন গোছাবো এটাই ভাবছি। তো আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন, জেসমিন হারুন প্রিয়া আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? দারুণ করে সাজিয়েছেন বাসা, মাশাল্লাহ। আপু, আমাদের ছোট্ট ফিওরাকে দেখলাম না আজকের ভিডিওতে, ভালো থাকবেন আপু। তো আপু, আসলে অনেক সময় হয় কাজের ব্যস্ততার জন্য ফিওরাকে দেখাতে পারিনি, তবে আজকের ভিডিওতে একটু কিন্তু ফিওরা ছিল। তো নিশ্চয়ই আপু আজকে ভিডিওটা দেখে ভালো লাগবে। তো আমার গত ভিডিওতে অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কিন্তু অনেকের আমি রিপ্লাই দিতে পেরেছি, অনেকের রিপ্লাইটা দিতে পারিনি। মোটামুটি চেষ্টা করেছি প্রত্যেকের কমেন্টটা পড়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ সব আপুদের। তো মোটামুটি রাতে যে মাংসগুলো আমি রান্না করেছিলাম, রোস্টের জন্য মুরগিটা ভাজি করেছিলাম, সেটা করতে করতে রাত 4:30 বেজে গিয়েছিল। ঠিক তখনই আমি 1 ঘন্টা থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 ঘন্টা আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একদম ভোরে ভোরে উঠে গিয়েছি। উঠে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম। এক চুলাতে পায়েসের জন্য বসিয়েছিলাম, আর এক চুলাতে সেমাইয়ের জন্য। তো সেমাইটা হয়ে গিয়েছে, পায়েসটাও হয়ে গিয়েছে। মাশাল্লাহ, আজকের পায়েস নাকি অনেক স্পেশাল হয়েছে, এটা মুবিনের বাবা বলছে, বা বাসায় যারা যারা খেয়েছে সবাই বলছে। তো আসলে পায়েসটা আমি একটু টেস্টও করতে পারিনি। আমি ইদানিং যে কোনো জিনিসই কিন্তু আন্দাজে রান্না করে ফেলতে পারি। চিনি বলেন, লবণ বলেন, এগুলো বারবার কিন্তু একটু যে চেখে দেখবো সেটা কিন্তু পারি না, আসলে সময়ই থাকে না। যাই হোক, আজকে যে রোস্টটা করব সেটা আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করছি। এখানে প্রথমে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এখানে সুন্দর মতো করে দিয়ে দিচ্ছি। তো এই রোস্টটা আমি যতবার শেয়ার করি কোনোবারই কিন্তু ফুল রেসিপি দিতে পারি না, আজকে একটু চেষ্টা করছি দেওয়ার জন্য। আপনারা এভাবে রোস্ট করে দেখবেন, খুব বেশি ভালো লাগে। যতদিন আমি আমার শ্বশুর আব্বুর থেকে শিখেছি ততদিন এভাবেই করি। একটু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি, আর এখানে কাঠবাদাম দিয়েছি, বেশি করে কাজু বাদাম, কিশমিশ আর যে পোস্তদানা সেটা দিয়েছি।
তো এখানে দেওয়ার পরে মোটামুটি একটু শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি। তবে আমার শ্বশুর আব্বু সবসময় যেটা করতেন, বেরেস্তাটা সুন্দর মতো করে বেরেস্তা ভেজে ওটা আবার একটু ব্লেন্ড করে দিতেন। তো আসলে আজকে এত তাড়াহুড়ার মধ্যে প্রথম দিকে ওটা আমি আর দিতে পারিনি, আমি কিন্তু একদম শেষের দিকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে মোটামুটি একটু ধনিয়া গুঁড়া আমি দিই, আর ধনিয়া গুঁড়াটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো ধনিয়া গুঁড়াটা আমার শেষ হয়ে গিয়েছিল, পাশেই একটা দোকান থেকে খুব টাটকা একটা ধনিয়া গুঁড়া নিয়ে এসেছি। স্মেলটা অনেক বেশি ভালো ছিল। তো আসলে আমার অনেকগুলো মশলা শেষ হয়ে গিয়েছে। আজকে যখন রান্না করতে যাচ্ছি তখন দেখছি আমার হলুদের গুঁড়া শেষ হয়ে গিয়েছে, আমার ধনিয়া গুঁড়া শেষ হয়ে গিয়েছে। তো দৌড়ায় গিয়ে আবার দোকান থেকে নিয়ে আসলাম তামিমকে দিয়ে। যত বাজারই করি না কেন কিছু সময় পরে দেখি যে এইটা নাই ওইটা নাই। তো আসলে রান্না করতে গেলে যেটা হয়, যাই হোক মশলাটা সুন্দর মতো করে কষিয়ে এ পর্যায়ে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ব্লেন্ডারে একটু সুন্দর মতো করে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে টক দইয়ের মধ্যে যে একটা যে কি বলে ওইটাকে, আসলে আমাদের ওইদিকে বলে যে একটু ছাবা ছাবা ভাব থাকে, ওটা থাকে না। তো যাই হোক সুন্দর করে মেল্ট করে তারপরে আমি কষিয়ে নিয়েছি। আর এই যে দেখেন এখানে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, ঘিটাও শেষ হয়ে গিয়েছিল, পরে আড়ং থেকে ঘি নিয়ে এসেছি। তো বলতে পারেন যে মোটামুটি আজকে যখন রান্না করতে গিয়েছি তখন দেখি যে অনেক কিছু আমার বাজার করার পরেও দেখছি যে শেষ হয়ে গিয়েছে, যেটা আমি রান্না করতে গিয়ে দেখছি। যাই হোক মোটামুটি রোস্টটা এখানে সুন্দর মতো করে আমি এখন ভুনে নিচ্ছি। তো রোস্টটা করার ক্ষেত্রে সব থেকে বেশি যে জিনিসটা আমি খেয়াল করি, মশলাটা অনেক সুন্দর মতো করে কষাতে হবে। আর এই যে রোস্টটা যখন আমরা কষাবো তখন সুন্দর মতো করে যদি কষিয়ে নিতে পারি, সেই রোস্টটা খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। আর মাশাল্লাহ মজাও হয়েছিল অনেক, দেখে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আমি বেশ খানিকটা দুধ দিয়ে দিয়েছি। দুধ কিন্তু আমি এই ব্লেন্ডারের অর্ধেকের বেশিটা দিয়েছি, প্রথমে দিয়েছি, সেটা আর ভিডিওতে ওভাবে শেয়ার করতে পারিনি। মোটামুটি একদম শেষের দিকে আর একটু টমেটো সস দিয়ে ঘি দিয়ে আমি একটু বসিয়ে রেখেছিলাম। মোটামুটি রান্না বাড়া অফ ক্যামেরাতে করে নিয়েছি। গত রাতের থেকে রান্না শুরু করেছি, এখন পর্যন্ত রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কিছু কিছু জিনিস এখনও বাকি আছে। তার মধ্যে সব থেকে বেশি যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে ক্যাশু নাট সালাদ। আসলে ক্যাশু নাট সালাদটা তো আগে আগে করলে ভালো লাগে না, একদম সাথে সাথে করে দিয়ে দিতে হয়। তো মোটামুটি এদিকে দেখেন নতুন ফার্নিচার দিয়ে টুকিটাকি যতটুকু পেরেছি ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। তবে যতটুকু আমি না গুছিয়েছি, আজকের বাসাটা আমার তামিম গুছিয়েছে। মাশাল্লাহ ছেলেটা আমাকে অনেকটা হেল্প করছে। আমি বলেছিলাম বাবা একটার মধ্যে বাসা গুছিয়ে ফেলবে, আমি তো পুরো কাজটা একা হাতে সামলাতে পারবো না। তো ওর মতো করে যতটুকু পেরেছে ততটুকু গুছিয়ে নিয়েছে। আর মাশাল্লাহ বাসাটা গোছানোর পরে অনেক বেশি ভালো লাগছিল। তো নতুন ফার্নিচার দিয়ে কিভাবে বাসাটা সাজালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ফ্রিজের পাশে ছোট্ট যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আমার কিচেনের জন্য নিয়ে এসেছিলাম, পানির ফিল্টার রাখার জন্য। তো আসলে সাইজ যেমন দিয়েছি তার থেকে একটু বড় করে ফেলছে, যার জন্য মুবিনের বাবা, মুবিন আর তামিম তিনজনই আমাকে বলল ডাইনিংয়ে রাখলে বেশি ভালো লাগবে। তো ডাইনিংয়ে রেখেছি, পরবর্তীতে হয়তো চেঞ্জ করলেও করতে পারি। যখন চেঞ্জ করি তখন হয়তো আপনাদের সাথে আবার শেয়ার করব। তবে মুবিনের বাবা বলছে তুমি আর চেঞ্জ করো না, এখানেই বেশি ভালো লাগবে। তো যাই হোক মোটামুটি ড্রয়িং ডাইনিংটা সুন্দর মতো করে আমি গুছিয়ে নিয়েছি। আর সব থেকে ভালো লাগার মতো কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। বলেছিলাম না টুকিটাকি প্রয়োজনীয় কিছু ফার্নিচার বানাবো। দেখেন এখানে 2 সিটের একটা সোফা নিয়েছি, আর এই যে একটা ক্যাবিনেট করে নিয়ে এসেছি। এটা আমার ক্লথিংয়ের বিজনেসের ড্রেস রাখার জন্য। তো আসলে প্রথমে একটাই বানিয়েছি, ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো আরও একটা বানাবো, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। এই রুমটা আমি আমার মতো করে গোছাবো, পরবর্তীতে যখন গোছাবো তখন তো অবশ্যই শেয়ার করব। গত ভিডিওতে আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন, আপুরা নতুন নতুন আমার ভিডিও দেখছেন, এর আগে দেখেননি। তো অনেক আপুদের জন্য জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আসলে এত আপুরা কমেন্ট করেছেন, অনেক আপুরা ইনবক্সেও যোগাযোগ করেছেন যে কিছু জিনিস আপুদের খুব বেশি পছন্দ হয়েছে, সেই জিনিসগুলো আমার কাছে আছে কিনা। সব থেকে বেশি মেসেজ আসছে আমার ডিমের ঝুড়িটার জন্য।
তো আসলে ডিমের ঝুড়িটা আমি যে পেজ থেকে নিয়েছি আমি সেই পেজে একটু ভিজিট করেছি, দেখেছি ডিমের ঝুড়ির ছবিটাই ওনারা ডিলিট করে দিয়েছে। তো আমার মনে হয় এত আপুরা আমার ভিডিও দেখে ওই পেজে নক করেছে, যার জন্য হয়তো ডিমের ঝুড়ি স্টক আউট হয়ে গিয়েছে, এজন্য ডিমের ঝুড়িটার ছবিটাই ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, আসলে ওই পেজটাতে এখন আর পাওয়া যাচ্ছে না। যাই হোক, গত ভিডিওতে খুশি আপু কমেন্ট করেছেন, আপু তোমার সব কিছু অনেক সুন্দর, তুমি সহজ ভাষায় বলতে গেলে একজন রুচি সম্মত লেডি, আমাদের আইকন। থ্যাংক ইউ সো মাচ খুশি আপু, এত সুন্দর একটা কমেন্ট করেছো, তোমার জন্য অনেক ভালোবাসা। তো যাই হোক, মোটামুটি আমার বাসার গেস্ট চলে এসেছে, আমার ভাইয়া ভাবিরা আসছিলেন, আমার মামা শ্বশুরা সবাই আসছিলেন, রাতে আমার ছোট বোনরাও আসছিলেন, খালা শাশুড়ি খালু শ্বশুর সবাই আসছিলেন। যতটুকু পেরেছি ঠিক ততটুকুই রান্নাবাড়া করেছি আমার সামর্থ্য অনুযায়ী। তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে বেশ প্রশংসা করেছেন এবং সাথে অনেক বেশি খুশি হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন সবাই মিলেমিশে থাকতে পারি, সবার সাথে এভাবে হাসি খুশিভাবে বাকিটা জীবন পার করে দিতে পারি। আপনারাও সবাই অনেক বেশি ভালো থাকবেন, পরিবারকে নিয়ে নিজেদেরকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।